নমস্কার নমস্কার, আসুন। হ্যাঁ আরে দাদা, আপনি তো প্যান্ডেলের লোক, তাই না? হ্যাঁ স্যার। বাইরের গেটে কিভাবে ফুল লাগিয়েছেন? অর্ধেক তো নিচে পড়ে গেছে। যান, ভালো করে লাগিয়ে দিন, যান। হ্যাঁ স্যার, দেখছি আমি। তাহলে আপনি নমস্কার, মেয়ের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। নমস্কার বৌদি। তবে আপনার মুখে খুশির সঙ্গে সঙ্গে চোখে জলও দেখা যাচ্ছে। দেখুন বৌদি, মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে চিরদিনের জন্য। যখন আপনার মেনু শ্বশুরবাড়ি যাবে না, তখন আপনিও বুঝবেন যে মেয়ের বিয়ের দিন মা বাবার মনের অবস্থা কিরকম সাংঘাতিক উথাল পাতাল হয়ে যায়। আপনি যেটা করেছেন ঠিকই করেছেন, পাত্র ভালোই পছন্দ করেছেন। অমিত তো আমাদের শিবানীকে ভীষণ রকম খেয়াল রাখবে। শুধু একটা ব্যাপারেই আমি নিশ্চিন্ত, আমার মেয়ের একটা ভালো পরিবারে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আসুন না, আসুন, চলুন। বসুন। এটা কি? অনন্যা, তুমি তুমি এখানে কি করছো? তোমার বিয়েতে আমি ডান্স করতে এসেছি। দেখো, এসব ফালতু কথা বলো না এখানে। তোমার এখানে আসা উচিত হয়নি। তোমার কি মনে হলো তুমি লুকিয়ে চুরিয়ে বিয়ে করবে আর কেউ কিছু জানতেও পারবে না? তুমি কি চাইছো বলো তো? আমি শুধু এটাই চাই যে তুমি আমাকে যে কথা দিয়েছিলে সেই কথাটা রাখো। কিন্তু কি কথা? আরে আমাকে বিয়ে করার কথা দিয়েছিলে, ভুলে গেছো তুমি? অনন্যা, বাচ্চাদের মতন কথা বলা বন্ধ করো, বুঝলে? হ্যাঁ, আমি বাচ্চা, আর নিজের ভালোবাসাকে চোখের সামনে অন্যের হতে দেখতে পারবো না আমি। তোমাকে এই বিয়েটা বন্ধ করতেই হবে। এখানে বাচ্চাদের খেলা চলছে না। আরে সেটাই তো আমি বলছি, হ্যাঁ, যে এটা কোনো বাচ্চাদের খেলা নয়। এটা এটা আমার আর তোমার সারা জীবনের ব্যাপার। আচ্ছা, আর শিবানী, তার কি হবে? আরে ও অন্য কোনো ছেলেকে পেয়ে যাবে। তুমি কি এই পৃথিবীর শেষ ছেলে নাকি? হ্যাঁ, ব্যাস, অনেক শুনেছি তোমার কথা। এবার যাও, গিয়ে তোমার মাথার চিকিৎসা করো। আর একটা কথা মন দিয়ে শুনে নাও আমার, এই বিয়েটা কিন্তু হবেই, আর কেউ আটকাতে পারবে না। ওহ, এটাই বুঝি তোমার শেষ সিদ্ধান্ত? আমি ভাবনা চিন্তা করি, সিদ্ধান্ত নিই। ঠিক আছে, এই বিয়েটার জন্য তোমাকে কিন্তু পস্তাতে হবে, মনে রেখো। তুমি হুমকি দিচ্ছ আমায় তুমি? হুমকি ভেবে নাও। বাবা অমিত, লগ্নের সময় চলে যাচ্ছে, পুরুতমশাই তোমাকে ডাকছেন, এসো তাড়াতাড়ি এসো। এই তো এক্ষুনি আসছি আমি। আপনি যান, আসছি আমি। আর একবার ভেবে নাও তুমি, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। স্যার, কোল্ড ড্রিঙ্কস। এর পরিণাম কিন্তু ভালো হবে না। এই কোল্ড ড্রিঙ্কটা কে পাঠিয়েছে? তার মানে স্যার? আমি বলতে চাইছি এই কোল্ড ড্রিঙ্কটা অনন্যা পাঠিয়েছে, তাই না? কি মিশিয়েছে এর মধ্যে? না স্যার, এটা তো শুধু কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, যাও। শেষবারের মতো ভেবে নাও, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আরে কি হয়েছে অমিত, এভাবে ভয় পেলি কেন? না না ভাই, কোনো ব্যাপার না। তুই আরাম করে বস না। হ্যাঁ, কি হয়েছে বাবা? খুব চিন্তা করছো মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে বাবা। পুরোহিত মশাই, আপনি শুরু করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার আপনি কন্যাকে এখানে নিয়ে আসুন, শুভ লগ্ন উপস্থিত। হ্যাঁ, এক্ষুনি 1 মিনিট। রাধিকা মা,
শোন না, তোরা শিবানীকে নিয়ে আয়। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ চ। আঙ্কেল, ও তো নিজের রুমে নেই। কি? এখানেই কোথাও হবে? তুই ওকে ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু ওর নাম্বারে পাচ্ছি না, আর ও কোনো ঘরেতেও নেই। এইভাবে শিবানী বিয়ের দিন কোথায় যেতে পারে? দেখুন বৌদি, চিন্তা করবেন না, এখানেই কোথাও আছে, এক্ষুনি পেয়ে যাব। আরে এটা কি হলো? হয়েছে শিবানী, 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 কি হয়েছে আমার মেয়ের? শিবানী মা, ওঠ, চোখ খোল মা। শিবানী নার্ভ চলছে না, বন্ধ। নার্ভ চলছে না, এর মানেটা কি? শিবানী মা দেখ, আজকে তোর বিয়ে, লগের সময় হয়ে গেছে, অতিথিরা তোর জন্য অপেক্ষা করে আছে, মা চোখ খোল। আর কোনোদিন আপনার কথার উত্তর দেবে না ও। উত্তর দেবে না, এর কথার মানে কি? শিবানী মা ওঠ, শিবানী, শিবানী ওঠ, শিবানী মা ওঠ, শিবানী ওঠ, শিবানী, তোকে এই কাঁধে বসিয়ে কত ঘুরে বেরিয়েছি, আর এখন সেই কাঁধেই তোর মৃতদেহ নিয়ে যেতে হবে। শিবানী, 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 শিবানী। ভারী জিনিস দিয়ে মারা হয়েছে মাথার পিছনে। স্যার, মনে হচ্ছে এই আঘাতের জন্যই ওর মৃত্যু হয়েছে। অভিজিৎ, এদিকে দেখো, এই পাথরটায় রক্ত লেগে আছে। মনে হয় এই পাথরটা দিয়েই মেয়েটার মাথায় আঘাত করা হয়েছিল। বাকিটা রক্তের ফরেনসিক রিপোর্টে জানা যাবে। যেই খুনি হোক, সে খুব নির্মম। কনেকে খুন করেছে, তাও বিয়ের কয়েক ঘন্টা আগে। কি সব যে ঘটছে সমাজে। সত্যি, আমার তো মনে হয় যে শিবানী মরার আগে ওর খুনির মুখটাও দেখেনি ভালো করে। হঠাৎ করে এসে পেছন থেকে পাথর দিয়ে মাথায় আঘাত করেছে। আমার তো দেখে মনে হচ্ছে নিজেও বুঝতে পারেনি যে এভাবে একে মরতে হবে। বাড়ির কেউই হবে। যদি বাইরের কেউ হতো তাহলে কেউ নিশ্চয়ই দেখতো। আপনাদের মধ্যে কে দেখেছিল শিবানীকে শেষবারের মতো? স্যার, আমরা দুজন সকাল থেকে ওর সঙ্গে ছিলাম। ও রুমে তৈরি হচ্ছিল, বলল সাফোকেটেড লাগছে, তাই ও আমাদের বলল যে একটু বাইরে আসতে চায় ও। কিন্তু ও যে গেল আর ফেরত এলোই না ও। স্যার, স্যার এই পেন্ডেন্টটা পেলাম, ওর লেহেঙ্গায় আটকে ছিল। মেয়েটার অন্য গয়নার থেকে এটা একদম আলাদা দেখছি। এ অ্যালফাবেট লেখা আছে। এ নাম শুরু হয় ওই অমিতের যার সঙ্গে ওর বিয়ে ছিল। অমিত, এই পেন্ডেন্ট, এতে এ লেখা আছে, এটা কি তোমার জন্যই বানিয়েছিল? না স্যার, যদি শিবানী এটা বানাতো তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। আচ্ছা, আপনারা সবাই মন দিয়ে দেখুন তো এই পেন্ডেন্টটা। কেউ বলতে পারবেন যে পেন্ডেন্টটা কার? না স্যার, আগে এটাকে কখনো দেখিনি। সব মহিলারাই কিন্তু লক্ষ্য রাখে যে অন্য মহিলা কি গয়না পড়েছে, আর আপনার এই পেন্ডেন্টটাই দেখেননি? না স্যার, দেখিনি। দেখুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি কেউ কোনো কথা জানেন তো বলে ফেলুন। এটা ভাববেন না যে সিআইডিকে হেল্প করতে গিয়ে নিজে ফেঁসে যাবেন। জানি না এরা কেউ দেখেছেন কিনা, দেখে তো মনে হচ্ছে এটা খুনিরই। আচ্ছা, এই ঘটনাগুলো ঘটার পর কাউকে এখান থেকে বেরোতে দেখেছেন কেউ? না স্যার, কাউকে দেখিনি আমি।
কিন্তু যদি আগে কেউ এসে চলে যায় সেটা আমরা কি করে জানবো? সেটা আমরা ঠিক খোঁজ নিয়ে নেব। আমি এটা নিশ্চিত যে খুনি এখানে কোনো না কোনো প্রমাণ ফেলে গেছে। খুনির কাছে পৌঁছানোর জন্য এটাই হলো প্রথম প্রমাণ, এই পেন্ডেন্ট। স্যার, মানছি যে আমি আমার মেয়েকে হারিয়েছি, কিন্তু আপনারা এইভাবে অতিথিদের সন্দেহ করে ওনাদের অপমান করবেন না প্লিজ। অপমান করছি না মিস্টার হর্ষ, শিবানীর আসল খুনিকে আমরা ধরতে চাই। যদি পেন্ডেন্ট কোনো গেস্টের হয় তাহলে এক্ষুনি জানতে পেরে যাব। স্যার, হতে পারে এটা এমন কোনো একজন আত্মীয়ের যে বিয়ে বাড়ি থেকে চলে গেছে। হতে পারে। ফটোগ্রাফারকে ডেকে আনো। ইয়েস স্যার। আসুন স্যার, এর নাম যতীন, বিয়ে বাড়িতে ছবি তুলছিল। যতীন, আমি আজকের বিয়ের সমস্ত ফটোগ্রাফ দেখতে চাই, প্রত্যেকটা ফটোগ্রাফ। কিন্তু 500 থেকেও বেশি ছবি রয়েছে স্যার। 500 হোক বা 5000, সব কটা দেখতে চাই, দেখাও। ওকে স্যার। এক মিনিট, একটু পেছনে নাও, পেছনে নাও, পেছনে নাও। ওকে স্যার। এখানটা জুম করো, জুম। জয়ন্তী, পেন্ডেন্টটা দেখাও। এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা তো এই পেন্ডেন্টটাই। আচ্ছা, তো এই হলো সেই মেয়েটা। এক্সকিউজ মি, আচ্ছা আপনারা কি এই মেয়েটাকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার, আমরা একে দেখেছিলাম। ওই কোণাতে চুপচাপ দাঁড়িয়েছিল, মনে হয়েছিল বরপক্ষের তরফ থেকে এসেছে। কি করছিল? কারোর সঙ্গে কিছু কথাবার্তা বলছিল? হ্যাঁ স্যার, অমিত জিজুর সাথে। ও, তার মানে জামাই বাবা জীবনের সাথে। অমিত, যখন কারোর খুব খারাপ সময় আসে সেটা পার করার শক্তি ভগবানই তাকে দেয়। অমিত, এ মেয়েটাকে মেয়েটাকে চেনো তুমি? অনন্যা, অনন্যাই খুন করেছে আমার শিবানীকে। মেয়েটাকে? স্যার, এ ছিল আমার গার্লফ্রেন্ড, কিন্তু 3 মাস আগেই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। ও, বিয়েতে তুমি ওকে ডেকেছিলে? না স্যার, আমি তোকে বলিনি যে বিয়ে করছি। হঠাৎ করে বিয়েতে কি করে চলে এলো, আর আমাকে হুমকিও দিয়েছিল। বাচ্চাদের খেলা হচ্ছে না এখানে। আরে সেটাই তো আমি বলছি তোমাকে, এটা এটা আমার আর তোমার সারা জীবনের ব্যাপার। ব্যাস, এই বিয়েটা করলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। শেষবারের মতো ভেবে নাও তুমি, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। এত বড় হুমকি দিয়েছিল অনন্যা? আর তাছাড়া ওর পেন্ডেন্টও শিবানী ড্রেসে পাওয়া গেছে। স্যার, এই সবকিছু থেকে এটাই মনে হচ্ছে যে অনন্যার রাগের মাথায় শিবানীকে মেরে ফেলেছে। তাই তো মনে হচ্ছে। তুমি অনন্যার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দাও তো। স্যার, নাম্বার তো আছে আমার কাছে, কিন্তু অনন্যার বাড়ি চেঞ্জ করার কথা, আর সেই বাড়ির অ্যাড্রেসটা তো আমার কাছে নেই। কোনো ব্যাপার না, ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, অপরাধী এই পথ দিয়েই পালিয়েছে, সুতরাং এইখানে কোনো সাক্ষী বা প্রমাণ অবশ্যই পাওয়া উচিত। স্যার, এই এলাকাটা এতটাই নির্ঝুম, কেউ ওকে কিভাবে দেখবে? হয়তো এই চাওয়ালা কিছু দেখে থাকবে। আসুন আসুন স্যার, সকাল সকাল আমার চা খেলে দিনটা খুব ভালো যাবে। আদা দেয়া স্পেশাল চা। কবে থেকে চা বিক্রি করো এখানে? স্যার 3 মাস হয়ে গেছে। চা দেবো? চা একটু পরেই হবে, তারা কিসের? আমরা সিআইডি অফিসার। CID? হ্যাঁ। আচ্ছা, চা বিক্রি করতে কটার সময় আসো? স্যার রাত ওই 8টার সময়। রাত্রির 8টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত 12 ঘন্টা ধরে ডিউটি করতে হয় স্যার, পেটের জন্যে। আচ্ছা, কাল এখানে নিশ্চয়ই অনেক লোক এসেছিল। এইখানেই ফার্ম হাউসে বিয়ে ছিল, তাই না? হ্যাঁ স্যার, অনেক অতিথি ছিল। একজন অদ্ভুত মহিলাও ছিল। অদ্ভুত মহিলা মানে? শাড়ি পরে বাইক চালাচ্ছিল প্রায় 80 কিলোমিটার স্পিডে। শাড়ি পরে বাইক চালাচ্ছিল? হ্যাঁ স্যার, কিন্তু ওর আচার ব্যবহার কেমন ছেলেদের মতো। দেখে তো আমি একবারে অবাক হয়ে গেছি। আচ্ছা, ওই মহিলাটার মুখ দেখেছিলে তুমি? বাইকটা খুব জোরে চালাচ্ছিল তো আমি মুখ ঠিক দেখতে পাইনি। ও, শাড়ি কি রঙের পরেছিল? শাড়ির রং ছিল হলুদ। হলুদ রঙের শাড়ি। নাম কি তোমার? ঘনশ্যাম স্যার।
থ্যাংক ইউ ঘনশ্যাম। স্যার তার মানে হলো অপরাধী একজন পুরুষ যে মহিলার ছদ্মবেশে অপরাধ করতে এসেছিল। আমার পুরোপুরি বিশ্বাসও ছেলেই ছিল। এখন দেখা যাক আর কি কি জানা যায় ওর ব্যাপারে। স্যার স্যার এই দেখুন এই শাড়িটা। মনে হচ্ছে এটা সেই হলুদ শাড়ি যেটার ব্যাপারে আমাদের ওই চাওয়ালা বলেছিল। স্যার হতে পারে এটাই সেই বহুরূপী অপরাধী যে প্রত্যেকবার আলাদা রূপ ধরে বিয়ে বাড়িতে ঢোকে আর সেখানে গিয়ে লুটপাট চালায়। হতে পারে সেটা। স্যার এতদিন তো এই অপরাধী শুধু চুরি করত, কখনো কারোর খুন করেনি। তাহলে শিবানী? স্যার হতে পারে শিবানী ওকে দেখে ফেলেছিল আর দেখার পরেই ও চিৎকার চেঁচামেচি করেছিল আর ধরা পড়ে যাওয়ার ভয়তেই ও শিবানীকে মেরে ফেলে। আমার মনে হয় এমনটাই ঘটেছে। চলো দেখি একবার বাড়িতে কোনো জিনিস চুরি হয়েছে কিনা। চুরি হয়ে গেছে। হ্যাঁ অভিজিৎ। দেখুন আপনার পরিস্থিতি আমরা বুঝতে পারছি, জানি এই সময়টা আপনার জন্য খুবই কঠিন, কিন্তু আমাদের সন্দেহ যেখানে চুরি হয়েছে আপনি চেক করে একটু বলতে পারবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? ঠিক আছে। এটা কি? স্যার এই দেখুন সব টাকা সব গয়নাগাটি চুরি হয়ে গেছে। এই দেখুন স্যার সব কিছু চুরি হয়ে গেছে। স্যার এই তালাটা ভাঙা হয়নি, বরং খুব সাবধানে খোলা হয়েছে। মানে চোর নতুন নয়, কোনো পুরনো চোর। স্যার যদি তার টাকা আর গয়নারই দরকার ছিল তাহলে নিয়ে যেত। আমার মেয়েকে মারার কি দরকার ছিল? আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করছেন? কারোর সাথে কোনো শত্রুতা? কি মনে হয় কেন মারা হয়েছে ওকে? না, আমার মনে হয় না আমার এমন কোনো শত্রু আছে যে আমার এত বড় ক্ষতি চাইবে। আমার তো মনে হচ্ছে এটা ওই ছদ্মবেশেরই কাজ হবে, যা শাড়ি দয়া ঝোপের মধ্যে পেয়েছিল। অনন্যাও তো হতে পারে স্যার, ওকেও তো পাওয়া যাচ্ছে না। জানতে পারা যাবে ফ্রেডি এটা ওই অনন্যা না ছদ্মবেশীর কাজ, নাকি দুজন মিলে এটা করেছে। ছদ্মবেশী এই অপরাধীটা এ পর্যন্ত 5টা বিয়ে বাড়ি লুট করেছে, আলাদা আলাদা রূপ ধারণ করে। কখনো পণ্ডিত তো কখনো ক্যাটারিংওয়ালা, কখনো বা প্যান্ডেলওয়ালা অথবা বরযাত্রী। আর মনে হচ্ছে এত সহজে কিছুতেই থামবে না, খুবই চালাক। ঠিকই বলেছো সচিন, তবে এবার ব্যাপারটা এমন হবে যে পরের বিয়েতে গিয়ে এ আর আদৌ লুটপাট করে উঠতে পারবে না, ধরা পড়ে যাবে। আর আপাতত তো এখন বিয়ের একটা সিজন চলছে আর চারিদিকেই বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। এখন ওকে চিনে বার করা একটু কঠিন হবে। এই খুনি এবারে নতুন শিকার কাকে করতে চলেছে? খুব একটা কঠিন হবে না নিখিল। স্যার এই অপরাধীর প্রত্যেকটা অপরাধে একটা জিনিস কমন, এ শুধু বড় লোকদের বিয়ে বাড়িতে গিয়ে চুরি করে। ধনী বিজনেসম্যান, ফিল্মের প্রডিউসার ইত্যাদি। মানে যার কাছে বেশি টাকা রয়েছে তাকেই ও টার্গেট করছে। কিন্তু এবারেও তো কম করে অন্তত 10-15টা বড় বড় ফ্যামিলিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এই সব কটা ঘটনায় একটা ব্যাপার কমন। ও প্রথম অপরাধটা করেছিল এখানে সাঙ্গানিরের কাছে, দ্বিতীয়টা ভিভান্ডিতে, তৃতীয়টা শিকারাবাদে, 4 নম্বর জুবের নগরে আর 5 নম্বরটা ট্রান্সপোর্ট নগরে। আর এই প্রত্যেকটা এলাকায় শহরের থেকে কিন্তু একটু দূরে। এক্স্যাক্টলি ফ্রেডি। সবার আগে আমাদের এটা খোঁজ করতে হবে যে ঠিক কতগুলো বিয়ে বড় লোকেদের শহরের বাইরের এলাকায় ঘটতে চলেছে। চোখ কান খোলা রেখো, এটা তো শিয়রজয়ী ছদ্মবেশী এখানেই কোথাও আছে, কিন্তু কোন বেশে আছে সেটা কেউ জানে না। এখান থেকে কাউকে বাইরে যেতে দেবে না। কারোর যদি দরকারি কাজে বাইরে যাওয়ার হয় তাহলে? ইনভেস্টিগেশনের থেকে দরকারি আর কি হতে পারে? বাথরুম। না মানে কেউ যদি বাথরুমে যেতে চায় তাহলে তার ব্যবস্থা থাকে ভিতরে। বিয়েতে যে এসেছে সে যেন বাইরে না যায়। ইয়েস স্যার।
হাতের নাগালে এসেও পালিয়ে গেল। খুব চালাক। স্যার, পালিয়ে যাওয়া চোরটার ব্যাগ। স্যার, এ তো মেকআপের জিনিসপত্র। আচ্ছা, এগুলো ব্যবহার করেই ও ছদ্মবেশ ধরতো। এই প্রথমবার দেখছি স্যার যে মেকআপ ব্যবহার করে কেউ অপরাধমূলক কাজ করছে। এক মিনিট ফ্রেডি, এক মিনিট। আর যে মেকআপের ব্যবহার ও অপরাধ করার জন্য করছে, এবার সেই মেকআপ ব্যাগের লোগো দিয়েই ওকে ধরবো আমরা। আর আমাদের হাতে পড়তে পড়তে বেঁচে গেল অপরাধী। স্যার, আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি চালাক। শচীন যত চালাক আর বুদ্ধিমান হোক না কেন, আমাদের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। নিখিল, কোনো খবর পাওয়া গেল ওই মেকআপ কিটের লোগোটা থেকে? স্যার 2 মিনিট। স্যার, খোঁজ পেয়ে গেছে। কোনো রোজ ফ্যাশন হাউসের নামে আছে। হতে পারে যে অপরাধীটা এই ফ্যাশন হাউসেই কাজ করে। হ্যাঁ স্যার, আর সেই কারণেই ভালো মেকআপ করতে পারে প্রত্যেকবার। অথবা এমনটাও হতে পারে যে ও নিজেই একজন ভালো মেকআপ আর্টিস্ট। স্যার, হ্যাঁ শ্রেয়া, কি জানতে পারলে পেন্ডেন্ট থেকে যেটা শিবানীর লেহেঙ্গাতে পেলাম? স্যার এটা কাস্টমাইজড পেন্ডেন্ট, বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়েছে। বাজারে জুয়েলারির যতগুলো বড় বড় দোকান আছে আমি সব খোঁজ নিয়েছি। স্যার একটা ওয়েবসাইট আছে abhushan.com, প্রত্যেক দোকানদার একই কথা বলেছে যে এই রকম জুয়েলারি ওই ওয়েবসাইটের বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়। abhushan.com? ইয়েস স্যার। এই abhushan.com এর অফিসে গিয়েই তাহলে আমাদের খোঁজ করতে হবে যে কে সেই লোক যে এই পেন্ডেন্টের অর্ডার দিয়েছিল। স্যার, অনুষ্কা ম্যাডামের ড্রেসের জন্য এই মেটেরিয়ালটা কি ঠিক হবে স্যার? একদম না। উনি বলেছিলেন না ওনার একটু অন্যরকম দরকার। দেখো রবি, ঠিক করে কাজ করো। আর আমি কোনো কাস্টমারের কমপ্লেন শুনতে চাই না, বুঝেছো? সরি স্যার। সরি বলার দরকার নেই, কাজে মনোযোগ দাও, তাহলে সরি বলার কোনো প্রয়োজন পড়বে না তোমার। এইটা একেবারে খাঁটি কথা বলেছেন আপনি। মানুষকে যত কম সরি বলতে হয় ততই মঙ্গল তার জন্যে। সেটা তো ঠিকই স্যার, কিন্তু আপনারা কারা? আচ্ছা আচ্ছা, আপনারা স্পার্ক কোম্পানি থেকে এসেছেন, রাইট? না না না, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? কি ব্যাপার স্যার, কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, বড় প্রবলেম একটা। আচ্ছা, আগে এটা বলুন তো যে আপনার সমস্ত স্টাফ আজ এখানে হাজির আছে তো? রঘুকে বাদ দিয়ে সবাই এসেছে। রঘু? স্যার, আমাদের মেকআপ আর্টিস্ট। রঘু মেকআপ আর্টিস্ট? তো আজও এখানে কি কারণে আসেনি? স্যার, ও 2 দিনের জন্য ছুটি নিয়েছে। এ বোধহয় প্রায়শই ছুটি নেয়। আপনি কিভাবে জানলেন স্যার? এখন আর কি বলবো, গত কয়েক মাস ধরে অনেক ছুটি নিয়েছে। এবার ওর মাইনে থেকে টাকা কাটার কথা চিন্তা করছে। আচ্ছা, এই রঘুর এখানে কোন রকম জিনিসপত্র আছে? হ্যাঁ স্যার, এই নীল ব্যাগটায় কিছু জিনিস আছে ওর। স্যার, এই টেবিলের নিচে। কাকে ফোন করছেন আপনি? ম্যাম, রঘুকে। কোনো প্রয়োজন নেই, যতক্ষণ আমরা বলবো না ওকে কিচ্ছু বলার দরকার নেই। সরি ম্যাম। এই এটার কথা কি বলছো? হ্যাঁ স্যার, এটাই। স্যার, এই গামবুট, নীল রঙের টুপি আর এই গ্লাভস, এরকম ছদ্মবেশে তো ওকে আগে কখনো দেখা যায়নি। এরকম কি করে হতে পারে স্যার? এবার তো মনে হচ্ছে ইলেকট্রিশিয়ানের রূপ ধরতে চায়। এই গামবুট, এই দস্তানা, এসব তো ইলেকট্রিক শক থেকে নিজেকে বাঁচানোর জন্য। আচ্ছা, আপনাদের কারো রঘুর এই জিনিসের ব্যাপারে কিছু জানা আছে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম ওকে এই ধরনের কিছু জিনিস ওর ব্যাগে রাখার সময়। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যেগুলো কি, কিন্তু ও ঠিকঠাক কিছু উত্তর দেয়নি আমায়। হ্যাঁ স্যার, গত কিছুদিন ধরে ওর ব্যবহার খুব অদ্ভুত লাগছে। নিজের খেয়ালে থাকে, আশেপাশে কি হচ্ছে ও তার কোনো খবরই রাখতে চায় না। নজর থাকবেটা কি করে? আজকাল তো নজর অন্য জায়গায় লাগিয়ে রেখে দিয়েছে। কোথায় স্যার? সেটাও খুব শিগগির জানা যাবে। আচ্ছা, ও কি আপনাদের কাউকে কোনো বিয়ে বাড়ি যাবার ব্যাপারে কিছু বলেছিল? কিছু মনে পড়ছে? রঘুর বিয়ে? না না, ওর নিজের বিয়ে নয়, কোনো বিয়ে বাড়ি যাবে ও, এমন কিছু মনে পড়ছে কি? না স্যার। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা, পেন্ডেন্ট হেমা বলে কারোর? আচ্ছা, কল সেন্টারে কাজ করে। ওকে, ঠিক আছে, কোনো কিছু জানতে পারলে আমায় ইনফর্ম করে দিও। ওকে ওকে।
স্যার এটাই সেই হোস্টেল যেখানে হেমা থাকে। স্যার ওই পেন্ডেন্টটা অনলাইন অর্ডার করেছিল। এক্সকিউজ মি, হেমাকে ডাকবেন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ। হেমাকে নিচে পাঠাও তো। স্যার আপনারা একটু ওয়েট করুন, ও এক্ষুনি চলে আসবে। হেমা? আগে আমার নামই হেমা, কিন্তু আপনারা? আমি জয়ন্তী। আমি ফ্রেডি। সরি, কিন্তু আমি আপনাদের চিনতে পারলাম না। কোনো ব্যাপার না, কিন্তু আপনি এটা নিশ্চয়ই চেনেন। আরে এই পেন্ডেন্ট, এটা কোত্থেকে পেলেন আপনারা? ওখানে যেখানে আপনি এটাকে ফেলে এসেছিলেন, লাশের পাশে। লাশ? কার লাশ? আর এইসব কি মজা করছেন? কোনো মজা করতে আসিনি, তোমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সিআইডি থেকে এসেছি আমরা। সিআইডি? শিবানীকে কেন খুন করেছো? না স্যার, আমি কোনো শিবানীর খুনটুন করিনি। আর এই পেন্ডেন্টটাও তো আমার নয়, এটা তো আমি আমার রুমমেট অনন্যার জন্য কিনেছিলাম। হ্যাঁ স্যার। অনন্যা? অনন্যা তোমার রুমমেট? না স্যার, মানে রুমমেট ছিল। আই মিন, ও 3 মাস আগেই কল সেন্টারে চাকরিটা ছেড়ে দেয়, আর তারপর এখান থেকেও চলে যায়। হঠাৎ করে জব ছাড়ার কোনো কারণ? স্যার ও তো সেরকম কিছু বলে যায়নি, শুধু এটাই বলেছিল যে ওর নাকি আর জব করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন থাকবে কেন? লক্ষ লক্ষ টাকার গয়না পাওয়ার কথা ছিল যে বিভিন্ন বিয়ে বাড়ি থেকে। স্যার, এই রঘু আর অনন্যার নিশ্চয়ই নিজেদের মধ্যে যোগসাজশ আছে। লক্ষ লক্ষ টাকার গয়না? সব আপনি বাদ দিন, এটা বলুন যে অনন্যার মুখ থেকে কখনো কোনো রঘুর নাম শুনেছিলেন? রঘু? আগে না স্যার। এখন কোথায় থাকে ও কিছু জানেন আপনি? হ্যাঁ স্যার, আমি একবার ওর বাড়িতে গেছিলাম, শ্যামনগর। শ্যামনগর? স্যার প্রতিবেশীরা বলছেন ওনারা অনেকদিন ধরে অনন্যাকে এখানে দেখেননি। কোনো না কোনো গন্ডগোল পাকাচ্ছে এই মেয়েটা। অমিত যে অ্যাড্রেসটা আমাদের দিয়েছিল সেখানেও নেই, কল সেন্টারে হস্টেলও ছেড়ে দিয়েছে। ও নিশ্চয়ই জানতে পেরেছে আমরা ওকে ধরতে আসবো, তাই লেজ গুটিয়ে পালিয়েছে অন্য কোথাও। দরজা খোলা? সবকিছু দেখছি ছড়িয়ে আছে, মনে হচ্ছে এখানে হাতাহাতিও হয়েছে। রুমটা ভালো করে চেক করো। স্যার এই পর্দায় রক্ত লেগে আছে। তাই তো, তার মানে যা কিছুই হয়েছে এর মধ্যেই হয়েছে। এই টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। মনে হচ্ছে এখান থেকে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, আবার অনন্যার লাশটাকেই কি জানি, অনন্যাকে নিয়ে গেছে নাকি অন্য কাউকে। লাশ নাও হতে পারে, জীবন্ত কাউকেও তো টেনে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা শিওর যে কেউ খুব বড় বিপদে পড়েছে। স্যার এতক্ষণ তো আমরা ভাবছিলাম যে এই সমস্ততে অনন্যার হাত থাকতে পারে। কিন্তু ওর ঘরের অবস্থা দেখার পর তো এটাই মনে হচ্ছে যে ব্যাপারটা অন্য কিছু। ও নিজে কোনো বড় বিপদে ফেসে আছে। স্যার হয়তো এই ছদ্মবেশী খুনি আগে থেকে জেনে গেছিল যে আমরা ওখানে যাব, আর অনন্যার সাহায্যে ওর কাছেও পৌঁছে যাব। সেই জন্য আমরা যতক্ষণ ওখানে পৌঁছাতাম তার আগেই অনন্যাকে উধাও করে দেয়। এই ছদ্মবেশী অপরাধীটা আমাদের থেকে সব সময় দুপায়ে এগিয়ে আছে। এটা তো নিশ্চিত যে ও যে বিয়েতেই যাবে সামনের বারে, সেখানে ইলেকট্রিশিয়ান সেজেই যাবে ও। স্যার, শহরের বাইরে যত বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির লিস্ট মোটামুটি 7 জনের বিয়ে আছে। ওরে বাবারে, তার মানে 7টা বিয়ে বাড়িতেই নজর রাখতে হবে। তার দরকার বোধহয় হবে না ফ্রেডি। আমাদের শুধু এটুকুই করতে হবে যে এই সমস্ত বিয়ে বাড়িতে ফোন করে জানতে হবে যে ওদের ওখানে কোনো ইলেকট্রিকের সমস্যা আছে বা নেই। কারণ এবার অপরাধী ওখানে এই রূপ ধরেই যেতে চাইছে, আর যদি তাই হয় তো ওখানে এতক্ষণে ইলেকট্রিকের প্রবলেম শুরু হয়ে গেছে নিশ্চয়ই। কল করে দেখো তো। হ্যালো
কি আপনাদের এরিয়ায় ইলেকট্রিকের প্রবলেম চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকেছেন কি বিয়েতে? ডেকে নিয়েছেন? আচ্ছা, না 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 না, আসলে তা নয়, না না, সমস্যার কোনো ব্যাপার নয়। আসলে আমরা সব ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকজন না, তো এটা তো আমাদেরই দায়িত্ব না যে হ্যাঁ আমরা সব ব্যাপারে খেয়াল রাখি যে আপনাদের এলাকাতে ইলেকট্রিক ঠিকঠাক আছে কিনা, তারপর এই বিয়ের এরকম একটা সিজনে আগে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বিয়ের অগ্রিম শুভেচ্ছা। আগে হ্যাঁ, মানে এই বিয়েতেও ইলেকট্রিশিয়ান সেজে যাচ্ছে? যাচ্ছে তো ঠিকই, কিন্তু ওখান থেকে সুস্থ ফিরবে না ও। ওর জন্য জেলে থাকার ব্যবস্থা করো। চুরি হয়ে গেছে আমার বাড়িতে, কেউ সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে। সবকিছু নিয়ে চলে গেল নাকি? সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এখন কিভাবে হবে আমার মেয়ের বিয়ে? মনে হচ্ছে অপরাধী তার কাজ করে বেরিয়ে গেছে। আশেপাশেই আছে, বেশি দূর যেতে পারেনি। খোঁজো ওকে। স্যার, কি হলো? স্যার, হ্যাঁ। স্যার, চুরি হয়ে গেছে স্যার। ধরো ওনাকে। চলো। আমরা যদিও ইলেকট্রিশিয়ান নই, কিন্তু শকটা খুব জোর মারতে পারি আমরা। স্যার, আমি দোষ স্বীকার করছি। আমি এইসব বিয়ে বাড়িগুলোতে চুরি করেছিলাম যাতে কিছু টাকা জোগাড় করে নিজের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারি। কি দারুণ সদ্বুদ্ধি তোর! মানুষ নিজের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য চাকরি করে, দিন রাত মেহনত করে, আর তুই চুরি করিস। বাকিরা সবাই নির্বোধ, তাই না? এরকম নয় যে স্যার, আমি পরিশ্রম করে টাকা রোজগার করতে চাইনি। আমি অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু আমার নিজের লোকেরাই আমাকে ধোকা দিয়েছে স্যার। কি বলতে চাও তুমি? কাজ আমি করতাম আর সেই কাজের নাম আর টাকা হতো অন্য লোকের স্যার। আমার কাজ বাড়িয়ে অনেক লোক টাকা আর নাম করে নিয়েছে স্যার, আর আমি সেই গরিবই থেকে গেলাম স্যার। সেই জন্য তুই একটা ভালো মেকআপ ম্যান হওয়ার অন্যায় সুযোগ নিলি, রূপ বদলে বদলে অপরাধ করার জন্য পৌঁছলি বিয়ে বাড়িতে। প্রথমে চুরি করলি, তারপর খুন করলি। কোন? আপনি এসব কি বলছেন স্যার? শিবানীকে মারিসনি তুই নিজে? না স্যার, আমি কাউকে কেন খুন করব? আমি তো শুধু চুরিই করতাম। অনেক নাটক করেছিস তুই। হর্ষবাবুর মেয়ে শিবানীকে তুই খুন করিসনি? স্যার, আমি ওর লাশটা পড়ে থাকতে দেখেছিলাম, কিন্তু আমি কি করতাম? যদি চিৎকার করতাম তাহলে সবাই আমায় ধরে ফেলতো, সেই জন্য পালিয়ে যাই স্যার। তুই কি করে বুঝলি যে ও মারা গিয়েছে অলরেডি? হতে পারে ওর নিঃশ্বাস চলছিল। তুইও কোনো অপরাধীর থেকে কম নয়, বুঝেছিস? শোন, এরকম চুপ করে থেকে কোনো লাভ হবে না। ভালো করে মনে করে বল, তুই শিবানীর লাশের আশেপাশে কাউকে দেখেছিলিস? কাউকে পালাতে দেখেছিস ওখান থেকে? হ্যাঁ স্যার, আমি একজনকে দেখেছিলাম বাইক নিয়ে পালাতে। ও কি বিয়েতে নিমন্ত্রিত ছিল? না, কোনো বাইরের লোক কি হবে? তুই কি লোকটার মুখ দেখেছিলিস? প্রচন্ড অন্ধকার ছিল, তাই মুখ দেখতে পাইনি। বাইকের নাম্বারটা খেয়াল করেছিলি? বাইকের নাম্বারটা দেখতে পাইনি, তবে নাম্বার প্লেটের ওখানে স্টিকার লাগানো ছিল স্যার। কিরকম স্টিকার? একটা স্টিকার ছিল যাতে আরপি লেখা ছিল। হতে পারে বাইকের নাম্বার প্লেটে খুনির নামের ইনিশিয়াল রয়েছে। না নিখিল, অপরাধী তো এতটাও বোকা নয় যে নিজের নামের ইনিশিয়াল বাইকে রেখে যাবে। এটা তো ঠিকই যে এটা ইনিশিয়ালি,
কিন্তু এটা কারোর নামের ইনিশিয়াল নাকি অন্য কিছু সেটা খোঁজ করতে হবে। তোমরা সবাই একটু তাড়াতাড়ি পরিষ্কার করো, কাস্টমার এক্ষুনি চলে আসবে। আর হ্যাঁ, টেবিল নাম্বার 17-তে আর কোনো ধার দেবে না, বুঝেছো তোমরা সবাই? হ্যাঁ স্যার। আর যদি বেশি মদ চায় বলে দিও আজ থেকে ধার বন্ধ। ঠিক কথা বলেছেন, আজ থেকে বাকি বন্ধ। আর হয়তোবা এবার এই পাপটাও বন্ধ করার সময় হয়ে এসেছে। স্যার আমি তো এমনিই বলছিলাম স্যার। হ্যাঁ ভালো কথা, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ সিআইডি। সমস্ত স্টাফেদের ডেকে এখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিন, আমরা ওদের জিজ্ঞাসাবাদ করবো। কুইক। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রেম মদন, রাজু, হরি তাড়াতাড়ি এসো। কি হয়েছে স্যার? কাল সন্ধে হর্ষবাবুর মেয়ের বিয়েতে এখান থেকে কে গিয়েছিল? মানেটা কি? কেউ যাওনি? হ্যাঁ স্যার নিশ্চয়ই এখান থেকেই কেউ গেছিল। আমরা এই পাবের প্রত্যেকটা মোটরসাইকেল চেক করলাম, প্রত্যেকটাতেই আরপি স্টিকার লাগানো ছিল, যেমনটা রঘু আমাদের বলে। হর্ষবাবুর ফার্ম হাউস, আমাদের পাবের বাইক, এসব কি জন্য জিজ্ঞেস করছেন স্যার? হর্ষবাবুর মেয়ে শিবানীর মার্ডারের কেউ তাকে খুন করেছে। খুন? কি হলো তোর? এই তোর হাত দুটো এত কাঁপছে কেন? হ্যাঁ, কাল হর্ষবাবুর ফার্ম হাউসে তুই গিয়েছিলিস না? স্যার আমি কেন যাব? আমি তো ওনাদের কাউকে চিনিও না। তুই এয়ার কন্ডিশন রুমে তুই এরকম ভাবে ঘামছিস কেন? হ্যাঁ, নে মোচ মোচ মোচ। স্যার প্রথমবার কেউ খুনের ব্যাপারে জিজ্ঞেস করছে, ভয় তো লাগবেই তাই না? এরকম ভয় শুধুমাত্র সেই পায় যে অপরাধ করে থাকে। নিশ্চয়ই এখানে এমন একজন কেউ আছে যে এই মার্ডারটার সঙ্গে জড়িত। ম্যানেজার বাবু, দেখি আপনার হাতটা দেখে। স্যার আমি আমি কিছু করিনি স্যার, কাল রাত্রিরে 1:30 অবধি আমি এখানেই ছিলাম। আমরা কখন বললাম খুনের সময়টা? আমরা বলেছি না? তো তুই কি করে জানলি যে খুনটা রাত 1:30টার আগে হয়েছে? আমি তো শুধু বার বন্ধ হবার সময়টা বলছিলাম। ও, বেঁচে গেছি ভাই। সিআইডি লোক যদি জেনে যেত না, আমাকে পিটিয়ে ছাতু করে দিত। দাদা একটা কল করব? হ্যাঁ করুন। হ্যালো হ্যালো, আমি পাপু বলছি। না না, আমি পিসিও থেকে বলছি। আমার কথা মন দিয়ে শোনো, সিআইডির লোক আমাদের পাবে পৌঁছে গেছে। হ্যাঁ ভাই, তুমি তোমাকে ফাঁসিয়ে দিলে। না না, আর আমি 1 মিনিটও এই শহরে থাকবো না। আমার বাকিটাকে এবার আমায় ফিরিয়ে দাও। আজকেই আমি পরের ট্রেন ধরে গ্রামে ফিরে যাব। হ্যাঁ ঠিক আছে, ওকে। তোর এই গ্রামে ফেরার আইডিয়াটা খুব ভালো, ফ্রেশ হাওয়া আর নদীতে ডুবে চান করা। কিন্তু আফসোস তোর কপালে এসব আর নেই রে। তোর কপালে নাচছে এখন জেলের কালো ঘরটা, তারপর ফাঁসি হবে তোর। হ্যাঁ, আমি মেরেছি শিবানীকে। 5 লাখ টাকার মূল্য অনেক স্যার। আমার মাথা ঘুরে গিয়েছিল স্যার। কে দিয়েছিল তোকে 5 লাখ টাকা? ওই ওই ও ও মানে কে? আমি তোকে ছাড়বো না। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস, এবার আমি তোর জীবনটাকে নরক বানিয়ে দেব। সবাইকে গিয়ে আমি বলে দেবো যে শিবানীকে তুই খুন করেছিস। আফসোস অনন্যা, আফসোস। তোমার এই শেষ ইচ্ছাটা পূর্ণই হবে না, কারণ তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ছাড় বলছি, আমাকে যেতে দে এখান থেকে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটা দেখে নেব। আর ডার্লিং, তুমি চলে যাওয়ার পরে তোমার এই প্রেমিক একটু কেঁদেও নেবে। সময় হয়ে গেছে তোমাকে উপরে পাঠানোর। উপরে আমরা পৌঁছিয়ে দিই অপরাধীদের।
শিবানীকে আমিই মেরেছিলাম। কিন্তু কেন? তোরই তো বিয়ের কথা ছিল শিবানীর সাথে। ওই বিয়েটা লোক দেখানো ছিল, কিন্তু আমার প্ল্যান অন্য কিছু ছিল। আর শিবানী আমার প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে যায়। কিসের প্ল্যান? আমি আর অনন্যা মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম যে শিবানীর সঙ্গে আমি শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করব, আর তারপরে সবকিছু আমাদের নামে করে ওকে ডিভোর্স দিয়ে দেবো। লজ্জা হওয়া উচিত। কিছু টাকার জন্য এতটা নিচে নেমে গেলে তুমি। ওই বিয়েটা আমার জন্য শুধু বিজনেস ডিল ছিল, আর তখনই ভেস্তে গেল যখন শিবানী আমার প্ল্যানের ব্যাপারে পুরোটা জেনে যায়। আর তুই ভয় পেয়ে গেছিলিস যে পাছে শিবানী সারা দুনিয়ার সামনে তোর মুখোশটা খুলে দেয়। হ্যাঁ, যদি সবকিছু সামনে চলে আসতো, বিজনেস ইন্ডাস্ট্রিতে আমি যে নাম করেছিলাম সবকিছু নষ্ট হয়ে যেত। এর জন্যে পাপ্পুকে আমি শিবানীর সুপারি দিই, আরো তাড়াতাড়ি ওখানে গিয়ে কাজটা ভালোভাবে সেরে ফেলে। বিজনেসে যখন তুমি এতটাই নাম করে ফেলেছিলে, তখন কিছু টাকার জন্য এত নিচে নামার কি প্রয়োজন ছিল? কারণ বিজনেসে আমার লোকসান হয়ে যাচ্ছিল। আমার বাড়ি, গাড়ি, অফিস সবকিছু বন্ধক রেখেছিলাম। আমার টাকার এতটাই দরকার ছিল যে আমি বুঝতেই পারিনি কখন আমার চলার রাস্তা ঠিক থেকে ভুল হয়ে গেল। তোর এই অন্যায় কাজে তোকে অনন্যা তো খুব সাহায্য করেছে, তাহলে একে মারতে চাইছিলিস কেন? কারণ স্যার, সারাদিন ওর মাথায় শুধু একটা কথাই ঘুরতো, আমাকে বিয়ে করা। সেদিন বিয়েতে এসে আমাকে হুমকি দিয়েছিল যদি আমি এই বিয়েটা ক্যান্সেল না করি তাহলে এর থেকে খারাপ কিছু হবে না। আচ্ছা, তোমার ওই পেন্ডেন্টটা বিয়ের দিনে ওখানে শিবানীর লেহেঙ্গাতে কি করে লেগে গেছিল? বাইরে বেরোবার সময় ওর সঙ্গে আমার ধাক্কা লেগে গেছিল, হয়তো সেই সময় ওটা। তার মানে দাঁড়াচ্ছে তুমি তখনও জানতে না যে এই অমিত শিবানীকে মারতে চলেছে। স্যার, আমি আপনাকে বললাম তো, ওর মাথায় শুধু একটা বিষয় ঘুরতে থাকে। ও আজও আমাকে এটাই বলেছে যে ওকে যদি আমি বিয়ে না করি তাহলে ও সবাইকে এটাই বলে দেবে যে শিবানীকে আমিই খুন করেছি। আমি ভুল ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজ সেই ভাবনাটা একেবারে মুছে গেল। এবার তোমার আরো অনেক ভুল ধারণা আস্তে আস্তে দূর হয়ে যাবে। অন্যায় রাস্তায় চলে কারোর কোনো স্বপ্ন কোনোদিন সার্থক হয় না। তোমার যা বিচার তা তো আদালতই করবে, কিন্তু তোর তো শেষমেশ ফাঁসিই হবে।